নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে অসমঞ্জ মুখোপাধ্যায়ের লেখা ফল্গুধারা। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। কিছু আগে বেশ একটু ঝড়ঝাপটা হইয়া গিয়াছিল। এ সংসারে ইহা আকস্মিকও নয়, আশ্চর্যেরও নয়, ইহা প্রায় নিত্যকার ঘটনা। আজ ৫-৭ বৎসরের ক্রমাগত অভ্যাসে হরিপদর এ সমস্ত যেন গা সহা হইয়া উঠিয়াছিল। সুতরাং ইহাতে বৈচিত্র্যও যেমন ছিল না, বিস্ময়েরও কিছু ছিল না। ঝগড়া বিবাদ, রাগারাগি, খিটিমিটি হরিপদর অভ্যস্ত মনের উপর বিশেষ কোনো দাগ বসাইতেই পারিত না। তথাপি আজ নির্জন সন্ধ্যায় বৈঠকখানা ঘরের মধ্যে বসিয়া হরিপদ বাহিরের অন্ধকারের সঙ্গে নিজের অন্তরের অন্ধকার মিশাইয়া একান্ত মনে এই সব কথাই চিন্তা করিতেছিল। এই অশান্তির বন্যি কি তাহাকে জীবনের শেষ দিন পর্যন্ত সমানেই ভোগ করিতে হইবে? ইহার কি আর শেষ নাই, অন্ত নাই, নিবৃত্তি নাই? এ জন্মের পাপের বোঝা তো জ্ঞান তো তাহার এমন বিশেষ কিছু জমে নাই, কিন্তু পূর্বজন্মের সে বোঝা কি তাহার এতই ভারী যে তাহার ভোগ এমন মর্মান্তিকভাবে তাহার সকল দিক এমন করিয়া তিক্ত বিষাক্ত করিয়া তুলিবে? জীবনভর এই অতৃপ্তি ও অশান্তির মধ্যেই কি তাহার শেষের দিনের পরিসমাপ্তি ঘটিবে? খানিক চুপ করিয়া থাকিবার পর ধীরে ধীরে তাহার শ্রান্ত অন্তঃস্থল হইতে একটি গভীর শ্বাস বাহির হইল। সঙ্গে সঙ্গে গলির দিকের দরজা ঠেলিয়া একটি ২০-২১ বৎসরের ছেলে গৃহমধ্যে প্রবেশ করিল ও অন্ধকারের মধ্যে কয়েক মুহূর্ত দাঁড়াইয়া থাকিয়া হরিপদর অস্পষ্ট অবয়বের প্রতি লক্ষ্য করিয়া জিজ্ঞাসা করিল, মামাবাবু মামিমা ঝগড়া করেছেন বুঝি? ইহার কোনো জবাব না দিয়া ধীরে ধীরে হরিপদ শুধু কহিল, সাহেবের সঙ্গে দেখা হলো? সুরজিৎ তক্তপোষের উপর হরিপদর পাশে বসিয়া কহিল, হ্যাঁ মামাবাবু। তাহলে এখনো বোধহয় আপনার চা খাওয়া হয়নি? নৈরাশ্যজড়িত কণ্ঠে হরিপদ কহিল, তাতে কোনো ক্ষতি হবে না রে সুরো। অশান্তির প্রাণে শখের চা না হলেও চলতে পারবে, তবে ডাল ভাত দুবেলা দুটি চাই। খালি দুটি ডাল ভাত, আর কিছু নয়। হয়তো তাও না হলে হতে পারত, কিন্তু এই শাস্তির ওপর অনাহারে থেকে আত্মহত্যার পাপটা আর অর্জন করতে ইচ্ছা হয় না। পকেট হইতে দিয়াশালাই বাহির করিয়া সুরজিৎ দেওয়ালের গায়ের কেরোসিন ল্যাম্পটা জ্বালিয়া মাতুলের ব্যথিত ক্ষুব্ধ চিত্তকে শান্ত করিবার অভিপ্রায়ে বোধহয় কিছু একটা সমবেদনার কথা বলিতে যাইতেছিল, কিন্তু বাধা পড়িল। হঠাৎ ছোট মামির কণ্ঠস্বর শুনিয়া অন্দরের দিকে দরজা ঈষৎ ফাঁক করিয়া চায়ের কেটলিটাকে ঘরের মধ্যে একটু ঠেলিয়া দিয়া বাহির হইতে নন্দরানী কহিল, এই চা রইল গো ঘরের বাবুরা। চায়ের কথাটাই হচ্ছিল বুঝি, তা একটু দেরি হয়ে গেছে বটে, অপরাধ যেন মার্জনা হয়। মিনিটখানিক দরজার কাছে নিঃশব্দে দাঁড়াইয়া থাকিয়া পুনরায় কহিল, এবেলা রান্নাবান্না পেরে উঠব না, খেতে হলে বাজার থেকে খাবার দাবার আনিয়ে খেতে হবে। বাড়ির রাঁধুনির আজ শরীর খারাপ। হরিপদ ইহার উত্তরে কিছু একটা বলিতে যাইতেছিল। সুরজিৎ তাহাকে থামাইয়া ফিসফিস করিয়া কহিল, কথা আর বাড়তে দেবেন না মামাবাবু, জানেন তো মামিমার মাথাই ওই রকম খারাপ। অর্ধ শয়ান অবস্থা হইতে হরিপদ সোজা উঠিয়া বসিয়া বলিল, মাথা খারাপ কি রে সুরো? জগতে এরকম ভালো মাথা খুব কম লোকেরই আছে, তা জানিস? হাঁ করতেই পেটের কথা যে অনুমান করে নেয়, আর তার সূক্ষ্ম অর্থ বার করে নিতেও যার তিলমাত্র দেরি হয় না, তার মাথার মতো মাথা কার আছে রে? তোর আছে? আমার আছে? চুপ করুন মামাবাবু, আপনার চায়ে আর চিনি লাগবে কি? ভালো কথা, সাহেব বললে সুতোর দর শিগগিরই চড়ে উঠবে।
চা খাইয়া সুরজিৎ রান্নাঘরের দাওয়াতে, যেখানে নন্দরানী মেঝে আঁচল পাতিয়া অন্ধকারের মধ্যে শুইয়াছিল, সেইখানে আসিয়া খুঁটি ধরিয়া দাঁড়াইয়া কহিল, কি ভয়ানক ব্যাপার মামিমা গো, জীবনে কখনো এরকম আর দেখিনি। নন্দরানী হুঁও নয় হাও নয়, যেমন শুইয়াছিল তেমনই শুইয়া রহিল। সুরজিৎ খুঁটির ধারে উবু হইয়া বসিয়া পুনরায় কহিল, এমন মার মারলে যে নেপালিটার মাথায় আর খুঁজে পাওয়া গেল না, খালি ধরটা রক্তে ভাসতে লাগল। তবুও নন্দরানী নীরব রহিল দেখিয়া মিনিট খানেক পরে সুরজিৎ আবার কহিল, কিন্তু বলিহারি মামিমা সেই কোন মারহাট্টি ডাক্তারের 18-19 বছরের মেয়েটিকে একলা লাঠি হাতে বেরিয়ে এসে অত লোকের মাঝখানে সেই 14 জন গুন্ডাকে কীরকমভাবে যে ঠ্যাঙাতে আরম্ভ করলে, আর পাছু তাড়া করে একেবারে মানিকতলার পোল পার করে দিয়ে তবে ছাড়লে। আশ্চর্য মামিমা, আশ্চর্য। পুলিশের বড় সাহেব মেয়েটিকে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছিল। লাট সাহেব আবার নাকি নিজে গিয়ে খালাস করিয়ে দিয়ে তাকে রিওয়ার্ড দেবার ব্যবস্থা। নন্দরানী মুখ তুলিয়া জিজ্ঞাসা করিল, কোথায় রে? তবে বলি শোনো মামিমা। বলিয়া সুরজিৎ তাহার সেই চমকপ্রদ ঘটনার ইতিবৃত্ত বলিতে শুরু করিল। দীর্ঘ রোমহর্ষণকারী কাহিনী শেষ করিয়া সে কহিল, ঘুরে ঘুরে এত খিদে পেয়ে গেছে মামিমা যে আর বলবার নয়। নন্দরানী কহিল, খিদে পেয়ে থাকে খাবার আনিয়ে খাওগে, আজ তো তোমাদের দোকানের খাবার খেয়েই থাকতে হবে। না মামিমা, দোকানের খাবার আর খাবো না, তার চেয়ে খিদে চেপে শুয়ে থাকি গে। তা কি করব বলো, রান্নাবাড়ি দাওয়ানিগিরিতেও তো শরীরের ভালো মন্দ আছে। কল তো আর নয় যে 12 মাস 30 দিন সমানে চলবে, কলও মাঝে মাঝে খারাপ হয়। আচ্ছা মামিমা, চালটা ডালটা একটু দেখে ঠিক করে দেবে, স্টোভটা জ্বালিয়ে আমি না হয় 4টি খিচুড়ি। খানিক নীরব থাকিবার পর একটু ঝাঁঝের সহিত নন্দরানী কহিল, স্টোভ জ্বালিয়ে আর খিচুড়ি রাঁধতে হবে না, দেখি বুকের ব্যথাটা যদি একটু কমে তো 2টি ভাতে ভাতের ব্যবস্থা করবক্ষণ। নিমতলার ঘাটে না শুলে তো আর এ পেডারের আমার নিবৃত্তি নেই। দুবেলা বাক্কি যন্ত্রণাও সহ্য করতে হবে, আবার ভাত হাঁড়ির ভাতও জোগাতে হবে। কি তপিসি যে 8 জন্মে বসে বসে করেছিলুম, নইলে আর এমন হাতে পড়ি। খানিক চুপ করিয়া থাকিয়া আবার কহিতে লাগিল, গরিবের ঘরের মেয়ে বলেই এতটা খেটে গেল, নইলে আরও একজন তো রয়েছে, সেখানে বাবা ট্যাঁপও চলবে না। সে যে পয়সাওয়ালা বাপের মেয়ে, শখের ওপর তার যাওয়া আসা। সেই হলো পেয়ারের পরিবার, রানী ভিক্টোরিয়া। অমন মিহিসুরে কথাও কইতে পারবো না, অমন ন্যাকামি আদিক্ষেতাও দেখাতে পারবো না। আমি হলুম গিয়ে ঘোর ঝগড়াটে মনীষী, বিয়ে হয়ে পর্যন্ত খালি অশান্তির আগুনই জ্বেলে বেড়াচ্ছি। তা আমাকে নিয়ে ঘর না করলেই তো হয়। বলে, চাই না তোমার ক্ষীরের স্বর, চাই না তোমার দুধের চাঁচি, গায়ের জ্বালায় মলুম যে গো, ছেড়ে দে মা কেঁদে বাঁচি। সুরো, এই বলে রাখছি, কাল সকালেই একখানা গাড়ি এনে দিবি, আমি বেনেটোলায় চলে যাব। এখান থেকে চলে গেলে আমিও বাঁচব, তোরাও বাঁচবি। কিন্তু এও বলে রাখি, এই নোটে পোটে 2-4 দিন, সজনে 12 মাস। তা যাক, কাল সকালেই কিন্তু আমার গাড়ি এনে দিবি, এই বলে রাখলুম, বুঝেছিস? সুরজিৎ বলল, আচ্ছা গো, সে তো কাল, আজ তো আর নয়। আজ এই রাত্রেই হলে তোদের পক্ষে সেটা ভালো হয় বটে। বলিতে বলিতে নন্দরানী উঠিয়া বোধহয় 2টি ভাতে ভাতের জোগাড়েই ভাঁড়ারের দিকে চলিয়া গেল। বিধির বিধানে হরিপদর 2 বিবাহ, এবং এই 2 বিবাহ বছর 10 পূর্বে মাত্র কয়েক মাসের ব্যবধানেই ঘটিয়াছিল। গ্রামের স্কুল হইতে হরিপদর ম্যাট্রিক পাশ করিবার সময়ই গ্রামের জমিদার দীনদয়াল সরকারের দৃষ্টি তাহার উপর প্রথম পতিত হয়। তারপর যখন কলিকাতা হইতে আইএ পাশ করে, তখনই সরকার মশাই কলিকাতায় আসিয়া হরিপদর পিতার নিকট প্রস্তাব করিয়া মাতৃহীন হরিপদর সহিত কন্যা নয়নমঞ্জরীর বিবাহ দেন। সরকার মশাই পাকা জমিদার, নিজের প্রখর বুদ্ধি ও বিবেচনার বলে পৈতৃক জমিদারির 1010 টাকার আয়কে তিনি 24,000-এ দাঁড় করাইয়াছিলেন।
হরিপদর পিতা সখানাথ বসুর বিষয় বৈভব তেমন কিছু না থাকিলেও বিষয় বুদ্ধিতে তিনিও সরকার মশাইয়ের অপেক্ষা কোনো অংশে হীন ছিলেন না। সুতরাং এই বিবাহের সূত্র লইয়া উভয় বেহাই পরস্পর মনে মনে যে হিসাব আঁকিয়া রাখিয়াছিলেন, তাহাতে রং ফলাইতে কাহারও কোনো ত্রুটি হয় নাই। কিন্তু গোলও বাঁধিল এই হিসাব লইয়া। মাস দুতিন যাইতে না যাইতে উভয়ের মন গড়া এই হিসাবের মধ্যে পরস্পরের বিরোধী এমন একটা ভয়ানক রকম গরমিল প্রকাশ হইয়া দাঁত খিচাইয়া উঠিল যে তাহা লইয়া উভয়ের মধ্যে একটা সাংঘাতিক রকম সংঘর্ষের সৃষ্টি হইল, এবং সখানাথ সামনে যে মাসে বিয়ের দিন পাইলেন সেই মাসেই তাল ঠুকিয়া আবার অন্যত্র পুত্রের বিবাহ দিলেন, এবং সরকার মশাইও বেহাইকে সদর্পে বলিয়া পাঠাইলেন যে নয়ন তাহার মেয়ে নয়, ছেলে। 24,000-এর মধ্যে 8,000-এর মালিক হইয়া সে আর 2 ছেলের মতোই চিরকাল তাহার ঘরে থাকিবে। তখন সখানাথ বলিলেন, আচ্ছা, দেখা যাবে। সরকার মশাইও কহিলেন, আচ্ছা, দেখা যাবে। কিন্তু এই দেখা দেখির পালাটা হঠাৎ সূচনাতেই বন্ধ করিয়া দিলেন স্বয়ং ভগবান, সখানাথকে পরবৎসর নিজের কাছে টানিয়া লইয়া। মাতৃহীন হরিপদ পিতৃহীন হইয়া লেখাপড়া ছাড়িয়া দিল এবং পৈতৃক সুতার কারবারের তত্ত্বাবধানের জন্য কলিকাতার বাসাতেই স্থায়ীভাবে থাকিবার বন্দোবস্ত করিল। সরকার মশাই দেখিলেন ঝগড়া বিবাদ আর নিষ্প্রয়োজন। তিনি হরিপদকে বুঝাইলেন, হরিপদও বুঝিল, কিন্তু শ্বশুরের ইচ্ছানুযায়ী পৈতৃক সুতার কারবার উঠাইয়া দিয়া গ্রামের স্কুলে হেডমাস্টারি চাকুরি করিতে নারাজ হইল। তখন হইতে হরিপদ সংসারে 12 মাসের জন্য আসিয়া রহিল নন্দরানী, আর নয়নমঞ্জুরি মধ্যে মধ্যে কখনো 15 দিন, কখনো বা 1 মাস আসিয়া থাকিয়া যাইত। কলিকাতায় স্বামীর সংসারে 12 মাস আসিয়া থাকিবার পক্ষে অন্তরায় ছিল তাহার স্বাস্থ্য। সরকার মশাই বলিতেন, কলিকাতার জল হাওয়া তাহার কিছুতেই সহ্য হয় না এবং হইবেও না। বেশি দিন কলিকাতায় থাকিলেই তাহার নাকি নোনা লাগিত, তাই নয়নমঞ্জুরির 12 মাস এখানে থাকা চলিত না। তবুও 12 মাস ধরিয়া নন্দরানী ঝগড়াঝাটি করিয়া যে বিষের পাথর হরিপদর মনের উপর চাপাইয়া রাখিত, অল্প কয়েকদিন থাকিয়াই নয়ন তাহা সরাইয়া দিয়া যাইত। তাই একবার বড় দুঃখেই হরিপদ ভাবিত যে নয়ন যদি নন্দ হইত আর নন্দ হইত নয়ন। কিন্তু তাহা হইবার নহে বলিয়াই হয় নাই। সুতরাং এইরূপ 15 আনা 3 পাই অশান্তির সহিত 1 পাই শান্তি মিশিয়া হরিপদর দিন এইভাবেই কাটিয়া আসিতেছিল। মুর্শিদাবাদ বহরমপুর হইতে হরিপদর কয়েকজন পুরাতন সুতার খরিদ্দার প্রতি মাসেই সুতা কিনিতে কলিকাতায় আসিত। একখানি ভালো মটকার শাড়ি আনিবার জন্য গতবারে হরিপদ তাহাদের বলিয়া দিয়াছিল। আজ সকালে সেই শাড়ি লইয়া তাহারা হরিপদর বাসায় আসিয়া বসিয়া নানারূপ গল্পগুজব করিতেছিল। শাড়িখানি হাতে করিয়া সুরজিৎ নন্দরানীর সম্মুখে আসিয়া কহিল, মামিমা, কেমন সুন্দর শাড়ি এলো তোমার, দেখো, চাঁপা ফুলে জমির ওপর লাল সবুজের পাটটি, পরলে কি সুন্দর দেখাবে তোমায় মামিমা, ঠিক লক্ষ্মী ঠাকুরের মতো দেখাবে। একবার পরো না মামিমা, আমি দেখি আর তোমার পায়ে একটা গড় করে নি। তাচ্ছিল্যের হাসি হাসিয়া শ্লেষের স্বরে নন্দরানী কহিল, লক্ষ্মী ঠাকুরন? আমি? কি বলছিস তুই রে ছোঁড়া? আমি হলুম ঘোর অলক্ষ্মী। আমার মতো অলক্ষ্মী ঝগড়াটে যাচ্ছে তাই পাজি নচ্ছার বদমাইশ নেমোখারাম। সেই লোকগুলি এতক্ষণ পর্যন্ত বৈঠকখানা ঘরে বসিয়াছিল। তাহারা চলিয়া গেলে হরিপদ ভিতরে আসিয়া কহিল, আক্কেল বলে জিনিসটা যে তোমার কম তা আমি জানি, কিন্তু সেই কমের মাত্রাটা যে কতখানি সেইটা এখনও আমি ঠিক বুঝে উঠতে পারিনি। ভদ্রলোকেরা বাইরে বসে আর তুমি যেরকম থিয়েটারের পার্ট প্লে করছিলে। কি করব বলো? থিয়েটারের পার্ট তো আজ নতুন করছি না, চিরকাল ধরেই যে করে আসছি। ভগবান কোকিল কণ্ঠী করে তো আর তৈরি করেননি, তা মিহি সুর বার করবো কোত্থেকে বলো? সেই কেনা বলেছিল, বউ,
তোর ছেলে কাঁদছে কেন? না, কাঁদবে কেন মা? ওর মুখই ওই রকম। আমারও ঠিক তাই কি না? আমার মুখই ওই রকম। তবে চেষ্টা চরিত্রের করে দেখি দুটো একটা কোকিল টোকিল যদি এ জন্মে পুড়িয়ে খেতে পারি। কোকিল পুড়িয়ে আর তোমার খেতে হবে না। গৃহলক্ষ্মী হয়ে এ জন্মে স্বামী ভক্তিটা যেরকম চূড়ান্ত দেখিয়ে গেলে, এর ফলে আর তোমার জন্মই হবে না, একেবারে অক্ষয় স্বর্গবাস। তাই নাকি? তবু ভালো, যা হোক তবু একটু আশা হলো। শয়নঘরের দিকে যাইতে যাইতে হরিপদ বলিল, হ্যাঁ, তার ওপর আমার তরফ থেকেও তো আশীর্বাদের একটু জোর আছে। জ্বলন্ত প্রাণটাকে আজ 7 বছর ধরে যেরকম শীতল করে রেখেছ। খানিক পরে ঘরের ভিতর হইতে হরিপদ হাঁকিয়া জিজ্ঞাসা করিল, হ্যাঁ গা, বালিশের তলায় একখানা কাগজ ছিল, কি হলো? একটু বিলম্বে নন্দরানী দালান হইতে উত্তর করিল, বিছানা করতে গিয়ে কি একখানা কাগজ মেজে উড়ে এসে পড়েছিল, সে আমি ঝাঁট দিয়ে ফেলে দিয়েছি। তারপর বাহিরে আসিয়া কহিল, ঝাঁট দিয়ে তো ফেলে দিয়েছ, কিন্তু ঝাঁট দিয়ে ফেলে দেবার কাগজ সেটা ছিল না। তা মুখ্য সূক্ষ্ম মানুষ কি করে জানবো যে? চোখ মুখ রাঙা করিয়া হরিপদ কহিল, সুতরাং সেটা ফেলে না দিয়ে রেখে দেওয়াই উচিত ছিল। 2 ঘন্টা বসে থেকে কাল জগবন্ধু ডাক্তারের কাছ থেকে তোমার বুকের ব্যথার প্রেসক্রিপশনটা লিখে এনেছিলুম কি না, সেই জন্যে। নন্দরানী বিদ্রূপের হাসি হাসিতে হাসিতে ছড়া বলিবার সুরে বলিল, একদিনের পরে আমার কপাল ফিরেছে, বাড়ির গিন্নিটি গিন্নিটি বলে বৌমা ডেকেছে। ওরে ও সুরো, আর বাঁচব না রে আমি, আমার কপাল ফিরেছে, আমার জন্যে ওষুধের প্রেসক্রিপশন হয়েছে। ধীরে ধীরে চিবাইয়া চিবাইয়া হরিপদ বলিল, এ ব্যঙ্গের মানে? মানে যে কখনো হয় না, হঠাৎ হলো তাই বলছি। কখনো হয় না? হয়ই না তো, আর হবারও তো দরকার নেই। ওষুধপত্র আনলে আমি তো সে খাবও না, ঠিক ফেলে দেব। সুতরাং আমি তা নিশ্চয়ই আনব না। তবে তার সঙ্গে খোকার ওষুধটাও লেখা ছিল কি না? খোকার ওষুধও আনতে হবে না। জ্বর হয়েছে, পড়ে পড়ে ভুগবে, তারপর আপনি সেরে যাবে। ওষুধ? ওরে বাপরে, কি সর্বনাশ! খোকার ওষুধ আনলে সেও আমি ফেলে দেবো। হ্যাঁ রে, মুখ পোড়া ছেলে, এই জ্বরে সারা হচ্ছিস আর উঠোনে বসে জল খাচ্ছিস? হতচ্ছাড়া ছেলে, মরে গেলে দেখবে কে তোকে রে? হরিপদর 3 বৎসর বয়স্ক পুত্রটি উঠানে বসিয়া বালতিতে হাত ডুবাইয়া জল ঘাটিতেছিল। বিষম গর্জাইয়া উঠিয়া নন্দরানী হাঁক পারিল, জমের বাড়ি যাবার ইচ্ছে হচ্ছে তাই অমন করে জল ঘাঁটছিস? দাঁড়া মুখ পোড়া ছেলে, এই জ্বরের ওপরেই তোর পিঠের চামড়া আমি তুলছি। বলিয়া দুমদুম করিয়া তাহার দিকে যাইতেই সুরজিৎ রোয়াকের উপর মটকার শাড়িখানি রাখিয়া দিয়া তাড়াতাড়ি খোকাকে কোলে তুলিয়া লইয়া বাহিরের দিকে চলিয়া গেল। বৈকালে হরিপদ দোকানে চলিয়া যাইলে নন্দরানী মটকার শাড়িখানি হাতে করিয়া সুরজিতের পরিবার ঘরে আসিয়া বলিল, সুরো, শাড়িখানা সত্যিই বড় চমৎকার না? সুরজিৎ কহিল, হ্যাঁ মামিমা, পরো না একবার। দূর পাগল, কার জিনিস পরব? এ তো তোর বড় মামিমার না? না গো না, এ বড় মামিমার নয়, মামাবাবু এ তোমার জন্য আনিয়েছেন। কত দাম বলো দেখি? কত? 32। কলকাতা হলে আরও বেশি হতো। শাড়িখানির পাট খুলিয়া নন্দরানী প্রশংসার চক্ষে দেখিতে লাগিল। রাত্রে হরিপদ দোকান হইতে যখন গৃহে ফিরিল, তখন তাহার হাতে একখানা পত্র ছিল। পত্রখানি টেবিলের উপর রাখিয়া নন্দরানীর উদ্দেশ্যে কহিল, নন্টুর বিয়ে, নেমন্তন্ন চিঠি দিয়েছে, অনেক করে তোমাকে নিয়ে যেতে লিখেছে, যেতে হবে। সুরো না হয় কটা দিন কোনো রকমে এখানে থাকবে এখন। নন্দরানী কহিল, বোনপুর? গলায় দড়ি আমার। আমি যাব বোনপুরে বড় রানীর ভাইয়ের বিয়েতে খাটা খাটতে? সে আমি প্রাণ থাকতে যাব না। তুমি যাও, তোমার হলো গিয়ে। গেলে যে খাটা খাটতেই হবে তা বুঝলে কি করে? বলিহারি যাই তোমার বোঝবার ক্ষমতাকে, এমন সাপ মাথা। তা যাই হোক, বোনপুর আমি প্রাণ গেলেও যাব না। সে রাত্রে এই যাওয়া না যাওয়া লইয়া তুমুল একটা ঝগড়া হইয়া গেল।
প্রভাতে উঠিয়াই নন্দরানী জোর করিয়া সুরজিৎকে দিয়া গাড়ি আনাইয়া বেনেটোলায় চলিয়া গেল এবং যাইবার সময় বলিয়া গেল, ঝাঁটা খাই লাথি খাই এইখানেই খাবো, তা বলে সতীনের দৌড়ে গিয়ে মাথা গলাবো? প্রাণ থাকতে তা হবে না। তবুও রাত্রে দোকান হইতে ফিরিবার পথে হরিপদ বেনেটোলায় যাইয়া নন্দরানীকে অনেক করিয়া বুঝাইল এবং অনেক উপদেশ দিল, এমনকি শেষে মিনতি পর্যন্ত করিল যে না গেলে নয়নমঞ্জুরি বিশেষ দুঃখিত হইবে। কিন্তু নন্দরানীর একই কথা, প্রাণ থাকিতে সে বোনপুরের মাটি কিছুতেই মারাইবে না। অগত্যা সুরজিৎকে কলিকাতায় বাসায় রাখিয়া হরিপদ একাকী বোনপুরে চলিয়া গেল। হরিপদ বোনপুর আসিয়াছে, বিবাহের উৎসবাদি শেষ হইয়া গিয়াছে। আত্মীয় কুটুম্ব যারা আসিয়াছিল অধিকাংশই প্রায় চলিয়া গিয়াছে। হরিপদরও যাইবার কথা ছিল, কিন্তু কর্মবাড়ির এই কয়দিনে নানারূপ অনিয়মে তাহার শরীরের উপর একটু অত্যাচার ঘটিয়াছিল এবং তাহারই ফলে আজ সকালে অনেক বেলা করিয়া যখন শয্যা ত্যাগ করিল তখন বেশ একটু জ্বর লইয়াই উঠিয়াছিল। দুপুরবেলা আহারান্তে নয়নমঞ্জুরি তাহার রাঁচির মামির সহিত রাঁচি যাইবে বলিয়া ট্রাঙ্ক সাজাইতে বসিল এবং নানা প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় কাপড় চোপড় ও দ্রব্যাদিতে ট্রাঙ্কটি সাজাইয়া গুছাইয়া রাখিবার পর হরিপদর জন্য এক বাটি দুধ ও এক গ্লাস জল লইয়া উপরের ঘরে আসিয়া কহিল, কেমন যে বরাত, ভাবনা ছাড়া আর আমাকে ভগবান থাকতে দেবেন না। 12 মাসই তো ভেবে মরি, কটা দিন এসে আছো মনটা তবু একটু নিশ্চিন্ত ছিল, তা ভগবান তো আর আমাকে নিশ্চিন্ত হয়ে থাকতে দেবেন না। জ্বরটা কি এখনো তেমনই রয়েছে? বলিয়া নয়নমঞ্জুরি হরিপদর কপালে হাত দিয়া দেখিল। হরিপদও নিজের হাতটা কপালে রাখিয়া বলিল, জ্বর একটু রয়েছে বলেই বোধ হচ্ছে, সামান্যই জ্বর, এ বোধ হয় কাল আর থাকবে না। রসের জ্বর, আজকে উপোস দিলেই যাবেক্ষণ। কি জানি বলো, যে বরাত আমার, এদিকে মামিমা মামাবাবু তো কিছুতেই ছাড়ছেন না, আমাকে নিয়ে যাবেনি। আমি তো এখন কিছুতেই যেতে পারবো না। দুধের খালি বাটিটা নয়নমঞ্জুরির হাতে ফিরাইয়া দিয়া হরিপদ কহিল, কোথায়? রাঁচি, অনেক দিন ধরেই বলে আসছেন, এবার একেবারে নাছোড় বান্দা। ও বেশি না যাওয়াটাও ভালো দেখায় না বটে, তা তার আর উপায় কি? তা এত পেরাপেরি করে যখন বলছেন তখন না যাওয়াটা, আমারে সামান্য জ্বর, এর জন্যে। তাহলে কি তুমি যেতে বলো? দোষ কি, এত করে যখন। তোমার জ্বর দেখে আমার কিন্তু কিছুতেই যেতে ইচ্ছে করছে না, অথচ এটাও বুঝছি যে এত করে যখন বলছেন তখন না যাওয়াটাও ভালো হবে না। তা তুমি বলছো যখন যাই, কিন্তু আমার একটি দরকার আছে তোমার কাছে। কি? রাঁচি থেকে ফিরে এলে জ্যৈষ্ঠী মাসে আমায় নিয়ে দার্জিলিং বেরিয়ে আসতে হবে, বলো আসবে? আচ্ছা, তার জন্যে আর কি, যাওয়া যাবে। সেই দিনই মাতুল মাতুলানির সহিত নয়নমঞ্জুরি রাঁচি চলিয়া গেল এবং পরদিন হইতে হরিপদর সামান্য রসের জ্বর প্রবল হইয়া দেখা দিল। তখন ফাল্গুনের শেষ, বোনপুরে এই পাড়াটার মধ্যে তখন বসন্ত হইতেছিল। সুতরাং হরিপদর এই প্রবল জ্বরের সম্পর্কে সকলে যে একটা শঙ্কা করিতে লাগিল, 4-5 দিন পরেই সেই শঙ্কা সত্য হইয়া প্রকাশ হইল। জমিদার গিন্নি সরকার মশাইকে জিজ্ঞাসা করিল, হ্যাঁ গা, কি করবে এখন? সরকার মশাই কহিলেন, কড়াকড়ি তো কিছু নেই, এখন খুব সাবধান, ছেলেপুলেরা কেউ যেন কাছে গিয়ে ছোঁয়াছুঁয়ি করে না ফেলে। আজই বাগানের ঘরে রাখবার ব্যবস্থা করছি। সেটা ভালো হবে কি? জামাই জামাই বলে তো আর গুষ্টি শুদ্ধ মরতে পারবো না। বলিয়া সরকার মশাই হরিপদর কাছে গিয়া বলিল, কোনো ভয় নেই বাবাজি, আমি নলদারির ঈশেন কোবরেজকে ডাকতে লোক পাঠিয়েছি। ঈশেন কোবরেজ বললেও হয়, ধন্বন্তরী বললেও হয়, আমি তো আর টাকার দিকে দেখব না। তারপর যে সদগোপের মেয়েটির উপর সরকার মশাই
হরিপদ শুশ্রূষার ভার দিয়াছিলেন তাহাকে বলিলেন, পাঁচুর মা, দেখো বাপু, কোনো ত্রুটি যেন না হয়। তুমি হলে এসব রোগে ওস্তাদ, তোমায় আর বেশি করে কি বলবো বলো? তবে দেখো বাবাজিকে কেউ না বিরক্ত করে, সদা সর্বদা খিল দিয়ে রাখবে, কারুকেই এখানে আসতে দেবেন না, এমনকি গিন্নি এলেও না, বলবে আমার হুকুম। যদিও বুঝছি না আসতে পারলে তাদের খুবই কষ্ট হবে, কিন্তু তা বললে কি হয়? এসব রোগে কি জানো, রোগীকে একটু স্থির থাকতে দিতে হয়, গোলমাল মোটেই ভালো নয়। পুনরায় হরিপদর দিকে চাহিয়া কহিলেন, হ্যাঁ বাবা, কলকাতায় কি একখানা পত্র দিতে বলো? নয়নকে তো আজ একখানা চিঠি দেওয়া গেল, সে এখন আসতে পারলে হয়। কালই তো চিঠি পেলুম, পাহাড়ে উঠতে গিয়ে নাকি পড়ে পা ভেঙে ফেলেছে, তার ওপর খুব জ্বর। কি হয় এখন ভগবানই জানেন। কি সময় যে আমার পড়ল, এদিকে এটি সেদিকে সেটি। হরিপদ পাশ ফিরিবার চেষ্টা করিল, পারিল না। কহিল, চিঠি লেখবার কথা বলছিলেন, তা সুরজিৎকে লিখে দিন, সে যেন শুধু একলা এখানে আসে একবার। তাই দেব বাবা, দেবো কেন? আমি এখনই লিখে দারোয়ানকে দিয়ে ডাকে দেওয়াচ্ছি। পাঁচুর মা, বাবাজিকে আমার ঝেড়ে তুলে দাও, তারপর বকশিসের বিবেচনা। সে যা মনে আছে তাই করব, এখন আর তা বলবো না। তবে ওই যা বললুম, গোলমাল কিছুতেই করতে দেবে না। এমনকি আমি যদি মনের বেঠিকে ভুলে গিয়ে দুবারের জায়গায় তিনবার এসে পড়ি, তো আমাকেও সেটা মনে করিয়ে দেবে। আর এ হট্টগোলের মধ্যে বাবাজিকে আমি রাখবও না, বাগানের ঘরেই আজ ব্যবস্থা করে দিচ্ছি। বলিয়া জামাতাকে আরও দু একটা আশ্বাস এবং উপদেশের বাণী শুনাইয়া তিনি প্রস্থান করিলেন। এইমাত্র বোধহয় সন্ধ্যা হইয়াছিল। কখন যে সূর্যের আলো ধীরে ধীরে পৃথিবী হইতে সরিয়া গিয়া গাছের মাথায় উঠিয়া ক্রমে আকাশে ত্রয়োদশী চাঁদের আলোর সঙ্গে ছোঁয়াছুঁই করিয়া মিলাইয়া গিয়াছিল, তাহা জানাও যায় নাই। তখনও সরকার মশাইয়ের গৃহের রাধাকৃষ্ণের আরতি শুরু হয় নাই। একটা বসন্ত বাউরি পাখি তখনও বাসায় যাওয়া ভুলিয়া বাগানের একটা কৃষ্ণচূড়া গাছ হইতে অবিশ্রান্ত ডাকিতেছিল, কৃষ্ণ গোকুলে, কৃষ্ণ গোকুলে। হরিপদ শরীরের যন্ত্রণা আজ যেন বড়ই বেশি। নলদারির ঈশান কবিরাজ প্রত্যহই আসিতেছে, কিন্তু রোগের কিছুই সুরাহা দেখা যাইতেছে না। ঈশান বলিতেছে শুশ্রূষা ভালো হইতেছে না। হরিপদ ডাকিল, পাঁচুর-মা। পাঁচুর-মা বাহিরের বারান্দায় গিয়াছিল, কাছে আসিয়া বলিল, ডাকছ দাদাবাবু? হ্যাঁ, বড় যন্ত্রণা। কোথায় গিয়েছিলে? কারা ফটকে ঢুকলো তাই দেখতে গিয়েছিলুম। কারা? দিদিমণি। এসেছে? পাঁচুর-মা, নয়ন এসেছে? না, নয়ন দিদি নয়, বোধহয় কলকাতার দিদিমণি। কথা শেষ হবার সঙ্গে সঙ্গেই নন্দরানী সুরজিৎকে পিছু করিয়া গৃহমধ্যে প্রবেশ করিল এবং দ্রুতপদে হরিপদ শয্যা পার্শ্বে আসিয়া বালিশ হইতে তাহার মাথা নিজের কোলে তুলিয়া লইয়া বসিল। হরিপদ নন্দরানীর একখানা হাত আপনার হাতের মধ্যে চাপিয়া ধরিল। তারপর ব্যথিত মৃদুস্বরে বলিল, চললুম বোধহয় নন্দ। নন্দরানী তাহার অপর হাত দিয়া হরিপদর আবদ্ধ হাতখানা একটু জোরে চাপিয়া ধরিয়া বলিল, কখনোই না। হরিপদর অধর প্রান্তে অতি ক্ষীণ হাস্য দেখা দিল। বলিল, যম যে শিয়রে এসে দাঁড়িয়েছে, ঝগড়া করে তাকেও তাড়াবে নাকি? নন্দরানী বলিল, তাড়াব। তাহার পর ক্ষণকাল নীরবে থাকিয়া বলিল, বড় তেজ করে বলেছিলুম বোনপুরের মাটি কিছুতেই মারাব না, সে তেজ কি এমনি করেই আজ। কথা আর শেষ হইল না। হরিপদর মুখের উপর ঝুঁকিয়া পড়িয়া নন্দরানী অবিরল অশ্রুধারায় তাহার বুক মুখ ভাসাইয়া দিতে লাগিল। বল হরি, হরি বল। জমিদার দীনদয়াল সরকারের বাগানের ঘর হইতে একটি শব বাহির হইল। কোনো জাঁকজমক নাই,
ক্রন্দন কোলাহল নাই, শোক সন্তাপ নাই। বসন্তের রোগী বলিয়া ভয়ে পাড়ার বেশি কেহ আসিয়াও জমে নাই। জমিদার বাড়ি না হইলে হয়তো সব বহনের জন্য লোকাভাবই ঘটিত। বল হরি, হরি বল। বাহকেরা সব স্কন্ধে বাগান ছাড়িয়া সরকারি পথে আসিয়া পড়িল এবং ক্রমে পল্লীপথ বাহিয়া গ্রাম প্রান্তে নদী তীরের দিকে অগ্রসর হইয়া চলিল। সব নন্দরানীর। 7 বৎসর স্বামীর সহিত ক্রমাগত ঝগড়া বিসম্বাদ করিয়া আজ এইভাবে সে তাহার ঝগড়া করা শেষ করিল। এক নগণ্য নামগোত্রহীন শুষ্ক নদী তীরে ততোধিক নগণ্য এক নির্জন শ্মশানের শুষ্ক মাটির উপর নন্দরানী দেহ আগুনে ছাই হইয়া গেল। বনপুরের মাটিতেই তাহার দেহ মিশিল। স্নানান্তে হরিপদ জমিদার বাড়ির পরিবর্তে তাহার বহুকাল পরিত্যক্ত পৈতৃক গৃহের প্রাঙ্গণে আসিয়া যখন দাঁড়াইল, তখন সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছিল। চারিদিকে কালকাসুন্দে গাছের বন হইতে অবিশ্রান্ত ঝিঝি পোকার ডাক তখন কৃষ্ণপক্ষের সন্ধ্যার অন্ধকারকে যেন আরও বেশি নিবিড় করিয়া তুলিতেছিল। হরিপদ অভিভূতের ন্যায় প্রাঙ্গণের বাতাবি লেবু গাছের তলায় আসিয়া বসিয়া পড়িতেই সুরজিৎ সম্মুখে আসিয়া দাঁড়াইয়া জিজ্ঞাসা করিল, মামাবাবু, কি ভাবছেন অমন করে? হরিপদ চমকিয়া উঠিয়া কহিল, ভাবছি না, হ্যাঁ, ভাবিনি তো কিছু বাবা। শুধু ভাবছি সে এমন করে সকলকে হারিয়ে দিয়ে নিজে জিতে চলে যাবে, এ তো একদিনের জন্যেও মনে করিনি। কার আগা? অন্ধকারের মধ্যে কাহারা যেন প্রাঙ্গণে আসিয়া দাঁড়াইল। সুরজিৎ 2 পা আগাইয়া যাইয়া বলিয়া উঠিল, কে, বড় মামিমা? হরিপদ ত্রস্তে সোজা দাঁড়াইয়া উঠিয়া কহিল, কে, নয়ন? রাঁচি থেকে ফিরে এলে? এসো এসো, ঠিক সময়ে যে এসেছ তুমি। আমি সেরে উঠেছি নয়ন, চলো, এইবার যে তোমাকে আমায় দার্জিলিং নিয়ে যেতে হবে। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।